তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই শিখব HTML। HTML টা আসলে কি? এটা আসলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমাদের মাথায় আসতে পারে যে ও আচ্ছা, তার মানে এটা মনে হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর অনেকগুলো সিনট্যাক্স থাকে, অনেকগুলো কমপ্লেক্স অপারেশন থাকে, যেটা HTML এ থাকে না। তো আমরা আসলে HTML অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা দেখে নেই। তো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্স, সেটা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আসলে কোথায় ব্যবহার করা হয়। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আসলে আমার একটা স্ট্রাকচার এবং কিছু ফরম্যাট ডিফাইন করার জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং অন্যান্য কিছু কন্টেন্ট ইউজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন হচ্ছে যে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য, কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, কমপ্লেক্স কিছু লজিক বিল্ড আপ করার জন্য হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজে কি কোনো কমপ্লেক্স অপারেশন আছে? না, মার্কআপ ল্যাঙ্গুয়েজে কোনো কমপ্লেক্স অপারেশন নেই, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক কমপ্লেক্স অপারেশন আছে, যার ফলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক সিনট্যাক্স এরর পাওয়া যায়, কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজে কোনো সিনট্যাক্স এরর পাওয়া যায় না। কারণ মার্কআপ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ভেরিয়েবলের সমন্বয়ে, ফাংশনের সমন্বয়ে তৈরি। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো কোনগুলো হতে পারে? এর মধ্যে হচ্ছে যে HTML, যেটা আমরা আজকে শিখব, দেন হচ্ছে যে XML আছে, এবং ল্যাটেক্স। এগুলো হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে সি, C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি সামারাইজ করি যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজে আসলে আমরা যখন ইউজ করি আমরা কোনো এরর পাই না, কারণ এটা আসলে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি। আমরা আসলে যাই লিখবো সেটাই আসলে আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে, আমরা আউটপুট হিসাবে কোনো এরর পাবো না। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের একটা সিনট্যাক্স মেনটেন করে চলতে হয়, একটা রুলস মেনটেন করে চলতে হয়। সেখানে আমাদেরকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের ডেটা টাইপগুলো দিতে হয়, কিছু বিল্ট ইন ফাংশন আছে সেগুলো ইউজ করতে হয়। তো একটা রুলস এর মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজে সেই সমস্যাটা হয় না, যার ফলে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজটা শিখতে খুব সহজে শিখতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়। তো আমরা এই ভিডিও সিরিজে শিখবো হচ্ছে যে প্রথমে আসলে আমরা শিখবো হচ্ছে HTML। তো HTML টা আসলে কি? তো HTML টা হচ্ছে যে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আগেই বলা হয়েছিল। এটা সাধারণত ওয়েব পেজের জন্য ব্যবহার করা হয়। একটা ওয়েব পেজ আমরা যখন তৈরি করি বা ওয়েবসাইট আমরা তৈরি করি, তখন আমাদের HTML অবশ্যই প্রয়োজন হবে। HTML ছাড়া আসলে আমরা একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করতে পারবো না, কারণ এটা আমাদের একটা স্ট্রাকচার দাঁড় করায়। আমাদের ওয়েবসাইট দেখতে কেমন হবে, আমাদের ওয়েবসাইটের নেটবারটা কোথায় হবে, টেক্সটগুলো কোথায় হবে, ওয়েবসাইটটা একটা স্ট্রাকচার দেয় হচ্ছে HTML। আর এই স্ট্রাকচারের ভিতরে কি কি থাকে? অনেকগুলি এলিমেন্ট থাকে। এই এলিমেন্টগুলো হচ্ছে যে আমরা ব্রাউজারে শো করি। তো এটা হচ্ছে যে HTML। HTML শেখাটা খুবই সহজ। তো HTML টা আসলে আমরা করার জন্য প্রথমে আমাদের যে ডেস্কটপ আছে, আপনি যে কোনো জায়গায় হচ্ছে যে একটা ফোল্ডার তৈরি করতে পারেন যেখানে আপনার HTML এর কোডগুলো লিখবেন। তো আমি ডেস্কটপেই কোডটা করব। তো আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেই। সেই ফোল্ডারের নাম আমি আসলে দিলাম হচ্ছে যে HTML। আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। তো HTML এর ভিতরে, ফোল্ডারটার ভিতরে আমি ঢুকবো। তো এই ফোল্ডারটা আমি এখন VS কোডে ওপেন করব। সো VS কোডে ওপেন করার জন্য আমরা অনেকভাবে ওপেন করতে পারি। সেজন্য হচ্ছে যে আমরা, যদি আপনার গিট ব্যাশ থাকে, গিট ব্যাশের মাধ্যমে ওপেন করতে পারি, অথবা আপনি হচ্ছে যে এই যে বারটা যেটা দেখতে পাচ্ছেন, সার্চ বার, এখানে গিয়ে যদি আপনি দেখেন সিএমডি, সিএমডি লিখে এন্টার টিপ দিলে তখন একটা কমান্ড ওপেন হচ্ছে। তো এখানে জাস্ট লিখবেন কোড স্পেস ডট। এটা যখন আমরা লিখবো তাহলে এই ফোল্ডারটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। দেখুন ফোল্ডারটা ভিএস কোডে, HTML নামক ফোল্ডারটা ভিএস কোড ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা এখানে HTML লিখবো। তো HTML লেখার জন্য অবশ্যই আমাদের একটা ফাইল তৈরি করে নিতে হবে, নতুন একটা ফাইল। ফাইলের নামটা আমরা যে কোনো কিছুই দিতে পারি, তবে কনভেনশন হচ্ছে আমরা ইন্ডেক্স নামক একটা ফাইল তৈরি করব, এবং এক্সটেনশন হিসেবে আমরা ব্যবহার করব HTML, যেহেতু আমরা এটা HTML লিখবো এখানে কোডগুলো। তো HTML এক্সটেনশন হিসেবে ব্যবহার করব এটাকে। নতুন একটা ফাইল তৈরি করা হয়ে গেল এন্টারের মাধ্যমে। তো এখানে হচ্ছে যে আমরা এখন HTML এর কোডগুলো লিখব। তো HTML এর কোডগুলো আসলে লেখার জন্য, বা HTML এর ট্যাগগুলো আসলে এক্স্যাক্টলি লিখবো আমরা। তো HTML আসলে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি। এর মধ্যে হচ্ছে যে আমাকে HTML এর আগে, সবার আগে একটা বয়লার প্লেট তৈরি করে নিতে হয়, যেটার মাধ্যমে আসলে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি HTML এর। দেন হচ্ছে আমরা কোডগুলো লিখি।
তো এইচটিএমএল আসলে লেখার জন্য, এইচটিএমএল যেহেতু অনেকগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি, তাহলে আমাকে প্রথমে ট্যাগ দিয়ে শুরু করতে হয়। তো আমি সেজন্য লিখতে হবে আমাকে এভাবে দিয়ে, আমি যদি লিখি যে এইচটিএমএল, যেহেতু একটা এইচটিএমএল, তারপর হচ্ছে যে আমি যখন এভাবে শেষ করব দেখুন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা এইচটিএমএল এর ট্যাগ আমি লিখলাম, সেটা যে নামে শুরু করলাম সেই নামে শেষ করলাম। শেষ করার জন্য ট্যাগটাকে আমি সামনে একটা স্ল্যাশ ব্যবহার করব। এই ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে এটা একটা ট্যাগ হয়ে গেছে। তাহলে এই এইচটিএমএল আমরা লিখলাম। এখন এইচটিএমএল এর ভিতরে আসলে দুইটা জিনিস থাকে, দুইটা ট্যাগ থাকে। একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। তো আমরা এখানে লিখবো হেড। হেড লেখার পরে আমাদেরকে, দেখুন হেড লিখছি, হেডের পরে হচ্ছে যে হেডের ট্যাগটা শুরু হয়েছে এবং হেডের ট্যাগটা শেষ হয়েছে। ট্যাগ আমরা শেষ করব কিভাবে? সেম নাম দিয়েই জাস্ট সামনে একটা স্ল্যাশ বসিয়ে দিব, তাহলে ট্যাগটা শেষ হয়ে যাবে। তো তারপর হচ্ছে লিখতে হবে বডি। সো আমরা বডি লিখলাম। সো বডি ট্যাগটা শেষ করে দিলাম। দেন হচ্ছে দেখুন, আমার এইচটিএমএল আমি বলেছিলাম যে দুইটা ট্যাগ, প্রথমে আমার দুইটা জিনিস থাকে এইচটিএমএল এ। একটা হচ্ছে আমার হেড থাকে এবং আরেকটা হচ্ছে আমার বডি থাকে। আমরা এই বডির ভিতরে যা লিখবো সেটাই আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে। দেখুন আমি যদি প্রথমে এখানে লিখি যে হ্যালো, আর কিছুই লিখলাম না, জাস্ট হ্যালো লিখলাম, এটাকে সেভ করলাম। এখন এটা আমি আমার ওয়েব ব্রাউজারে দেখতে যাব। তো ওয়েব ব্রাউজার দেখার জন্য আসলে দুইভাবে দেখি, তার মধ্যে একটা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। আপনি এই যে বাম পাশের এখানে যখন যাবেন, এখানে দেখা আছে দেখুন এক্সটেনশন, এটাকে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে একটা এক্সটেনশন সার্চ দিন, সেটা হচ্ছে যে লাইভ। লাইভ লেখার পরে দেখুন লাইভ সার্ভার নামক একটা এক্সটেনশন চলে আসবে। তো এই লাইভ সার্ভার এক্সটেনশন আমার এখানে ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। তো লাইভ সার্ভারটা ইনস্টল করার পরে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় একদম শেষের দিকে গো লাইভ নামক একটা আপনার এক্সটেনশন এখানে আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার এই HTML index.html যে ফাইলটা আছে সেটা আপনার ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবং ওই যে লাস্টে দেখুন, এই যে এবং এই যে শেষের দিকে দেখুন লেখা আছে হ্যালো লেখা আছে। তাহলে আমি এখানে আমার HTML এর বডিতে যা লিখেছি সেটাই কিন্তু শো করতেছে। তার মানে দেখুন আমরা এখানে কোনো কিছু কিন্তু ইউজ করি নেই, কোনো ট্যাগ ইউজ করি নেই, কিছু ইউজ করি না, তাও এটা আমাদের শো করতেছে। সেজন্য HTML টা খুবই সহজ, আপনি যাই লিখবেন বডিতে সেটাই শো করবে। তো HTML টা আসলে আমরা শেখার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে W3 Schools। এই W3 Schools এ আপনার গেলে হচ্ছে যে HTML এর এখান থেকে আপনি HTML এর সবগুলো ট্যাগ সম্পর্কে এবং HTML সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। তো আমরা আমরা চেষ্টা করব এই ওয়েবসাইটটা ফলো করার জন্য। তো আমরা চলে আসি আমাদের পিএস কোডে। তো এখানে আসলে দেখতে পাচ্ছি যে আমি বডিতে যাই লিখবো সেটাই কিন্তু শো করবে। তো এভাবে আমরা আসলে না লিখে আমরা একটা হচ্ছে যে ছোট একটা কমান্ডের মাধ্যমে পুরো বয়লার প্লেটটা সুন্দরভাবে তৈরি করতে পারি। সেজন্য আমাদেরকে লিখতে হবে HTML5। HTML5 লিখে আপনি যখন এন্টার টিপ দিবেন, দেখুন একটা বয়লার প্লেট, HTML একটা বয়লার প্লেট তৈরি হয়ে গেছে। দেখুন উপরে লেখা আছে ডক টাইপ, অর্থাৎ ডকুমেন্ট টাইপটা কি হবে? ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML। দেন হচ্ছে দেখুন একটা HTML এর ট্যাগ দিয়ে শুরু এবং HTML এর ট্যাগ দিয়ে শেষ হয়েছে। তারপরে দেখুন একটা হেড এবং বডি। তাহলে আমরা আগে যা লিখেছিলাম সেটাই, এবং এটা একটু সুন্দরভাবে লেখা আছে, এখানে বাকি কোডগুলো লেখা আছে। তো HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম, তারপর হচ্ছে তার ভিতরে হেড এবং তার ভিতরে বডি। এখন আমি বডিতে যা লিখবো সেটাই কিন্তু শো করবে। এখানে বাকি কি কি আছে সেটা আমরা পরে দেখব। হেডের ভিতরে কি কি আছে, বডিতে আমরা চলে যাই। সো বডিতে গিয়ে আমরা HTML এর, আমরা বলেছিলাম যে HTML অনেকগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি। আপনি HTML এ অনেক ট্যাগ লিখবেন, ট্যাগ লিখলে হচ্ছে সেগুলো একটা ব্লক আকারে আপনাকে ওয়েব ব্রাউজারে শো করবে। তো HTML এ সবার আগে আমরা শিখবো আজকে, আসলে সবার আগে শিখবো হচ্ছে হেডিং। HTML এর হেডিং হচ্ছে যে প্রায় 6টা হেডিং আছে। 6টা হেডিং এর মধ্যে সবচেয়ে বড় হেডিং কে বলা হয় H1। সো H1 যখন আমি লিখবো, জাস্ট H1 লিখলে হবে। লিখে আপনি এন্টার টিপ দিবেন, দেখুন H1 এর একটা কিন্তু ট্যাগ তৈরি হয়ে গেছে। এই যে আমি শুধু H1 লিখলাম এবং H1 লেখার পরে যে ট্যাগটা চলে এসেছে, এই আপনি স্নাইপেরটা ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাকে সেম এক্সটেনশন নিয়ে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি জাস্ট HTML স্নাইপেট এটা লিখলে চলে আসবে। দেখুন HTML স্নাইপেট আমার এখান থেকে চলে আসে। সো এই যে HTML স্নাইপেট, এটা আপনি ইনস্টল করে নিতে পারেন যদি আপনার কাজ না করে। তো বাই ডিফল্ট আসলে অনেক ভিএস কোডে বর্তমানে এটা বাই ডিফল্ট কাজ করে। তো আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে যে H1 এভাবে লিখলে, এভাবে যদি আপনি জাস্ট H1 লেখেন, তাহলে একটা অটোমেটিক একটা দেখুন লেখা আছে ইমেজ অ্যাব্রেশন, অটোমেটিক একটা হচ্ছে যে ট্যাগ সে তৈরি করে নিবে, H1 নামক একটা ট্যাগ তৈরি করে নিবে। তো এখন H1 ট্যাগের ভিতরে আমি যদি লিখি যে দিস ইজ হেডিং 1,
সো এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে কিন্তু দেখুন আমার কিন্তু ব্রাউজারটা অটোমেটিক লোড হয়ে যাবে। আমি যদি ব্রাউজারে চলে যাই, দেখুন ব্রাউজার কিন্তু অটোমেটিক লোড হয়ে আমার দিস ইজ H1 দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে H1 হেডিং। হেডিং সবচেয়ে বড়টা। আপনি যদি কোনো বড় হেডিং লিখতে চান, বড় হেডিং লিখতে চান, তখন আপনাকে H1 ট্যাগের ভিতর লিখতে হবে। সো দেন হচ্ছে যে আমি যদি লিখি যে আরেকটা লিখি, সেটা হচ্ছে যে H2 ট্যাগ। সো H2 ট্যাগের ভিতর হচ্ছে যে আমি যদি লিখি যে দিস ইজ হেডিং 2। যখন আমি হেডিং 2 লিখলাম এবং এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখুন আমার, দেখুন ব্রাউজারে হেডিং 2 নামে আরো একটা হেডিং হয়ে গেল, কিন্তু প্রথম হেডিং এর তুলনায় দ্বিতীয় হেডিংটা কিন্তু অনেক ছোট। তার মানে বোঝা যাচ্ছে যে আমি H1 দিয়ে সবচেয়ে বড় হেডিংটা লিখতে পারি এবং H2 দিয়ে আমি তারপরে একটু ছোট লিখতে পারি। ঠিক এরকম করে আসলে 6টা হেডিং আছে। H3 ঠিক সেভাবে আমরা লিখি যে দিস ইজ হচ্ছে যে হেডিং 3। তারপর হচ্ছে যে আমরা বাকিগুলো লিখে ফেলি যে হেডিং 4, হেডিং 5, হেডিং 6 পর্যন্ত আমরা লিখে নিই। দেখুন আমরা কিন্তু হেডিং 6 পর্যন্ত লিখেছি, হেডিং 1 থেকে 6 পর্যন্ত লিখেছি। আমি যখন এটাকে সেভ দিব, আমি ব্রাউজারে দেখতে পাচ্ছি, দেখুন এই যে বাম পাশে হেডিং 1 দেখতে পাচ্ছি, তারপরে হেডিং 2 দেখতে পাচ্ছি, হেডিং 3, হেডিং 4, এভাবে করে হেডিং 6। হেডিং 6 দেখুন অনেক ছোট একটা হেডিং দেখাচ্ছে। তার মানে আমরা যদি বড় হেডিং লিখতে চাই, বড় কোনো টাইটেল আকারে কিছু লিখতে চাই, তাহলে কিন্তু আমরা H1 ব্যবহার করতে পারি। আমরা যদি তার থেকে আরেকটু ছোট হেডিং ইউজ করতে চাই, আমরা তাহলে H2, এভাবে করে আমরা H6 পর্যন্ত ইউজ করতে পারি। এবং H6 হচ্ছে যে সবচাইতে ছোট হেডিং। সবচেয়ে টেক্সটটা দেখুন খুবই ছোট টেক্সট দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হেডিং এর পার্ট। তো হেডিং এর পরে আর কি আছে, যেমন আমরা যদি হচ্ছে যে একটা প্যারাগ্রাফ লিখতে চাই, একটা ডেসক্রিপশন লিখতে চাই, তখন আমরা কি ট্যাগ লিখবো, জাস্ট পি লিখবো। পি লিখলে এন্টার টিপ দিব, তাহলে দেখুন একটা পি নামক একটা ট্যাগ হয়ে গেছে। সো আমি যদি এখানে কিছু ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ লিখতে চাই, যেমন আমি একটা হচ্ছে যে ডেমো টেক্সট নিয়ে আসি লরেমের। সো আমি জাস্ট লরেম লিখে এখানে এন্টার টিপ দেওয়ার সাথে সাথে লরেমে একটা টেক্সট চলে আসছে। তো এই টেক্সটটা আমি যদি এবার যে আমি সেভ করি, দেখুন একটা প্যারাগ্রাফ কিন্তু আমার ব্রাউজারে শো করতেছে, দেখুন প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে যে যদি আমরা যদি কোনো হেডিং লিখি, তাহলে আমরা H1 এর মাধ্যমে লিখবো বা H2 বা H6 মাধ্যমে লিখবো। এবং আমরা যদি কোনো হচ্ছে যে প্যারাগ্রাফ লিখতে চাই, তাহলে আমরা পি নামক ট্যাগটা ব্যবহার করে আমাদের প্যারাগ্রাফটা লিখতে পারি। তো প্যারাগ্রাফ লেখা হয়ে গেল। এখন হচ্ছে যে আমরা আর কি কি করতে পারি, যেমন হচ্ছে যে আমরা আমাদের এখানে চাইলে একটা বাটন তৈরি করতে পারি। সো বাটনের জন্য আমরা বাটন যে ট্যাগটা আছে, সেই বাটনের ট্যাগটা যদি আমরা লিখি, জাস্ট লিখে এন্টার টিপ দিই, দেখুন একটা নতুন একটা বাটন ট্যাগ কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আমি যদি লিখি যে দিস ইজ বাটন, সো এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর দেখুন আমার দিস ইজ বাটন নামক একটা টেক আমার কিন্তু একটা ট্যাগ তৈরি হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা দেখাচ্ছে, দেখুন দিস ইজ বাটন। তাহলে আমরা কিন্তু বাটন তৈরি করতে পারি, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি এবং হেডিং লিখতে পারি। আরো অনেক কিছু করা যায়। আর কি কি করা যায় সেটা হচ্ছে আমরা W3 স্কুলে চলে যাই। এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক কিছু ট্যাগের সমন্বয় করি আমরা। সেখানে আসলে অনেক কিছু দেখেছি। আমরা যে হেডিং করেছি, দেখুন হেডিং হচ্ছে আমাদের 6টা হেডিং আমরা হেডিং করেছি। আমরা প্যারাগ্রাফ লিখেছি, দেখুন এখানে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগটা ব্যবহার করতে হবে। সো আমরা প্যারাগ্রাফ লিখেছি। ওকে। সো এখন হচ্ছে আমরা দেখবো আসলে যে আমাদের যে যে ব্রাউজারটা আছে, এটাকে আমি আসলে একটু ছোট করে নিই, তাহলে দুপাশ থেকে যাতে দেখা যায়। ওকে, আমার ভিএস কোডটাকে একটু ছোট করে নিই। ওকে, ভিএস কোডটা ছোট হয়ে গেছে। তো হচ্ছে যে আমরা কিন্তু বাটন তৈরি করা শিখলাম, হেডিং তৈরি করা শিখলাম। এখন একটা ওয়েব ব্রাউজারে আর কি কি থাকতে পারে, যেমন হচ্ছে যে আমরা এর আগে একটু দেখতে চাই, যেমন হচ্ছে যে আমাদের কথার কথা হচ্ছে যে আমাদের এই এইচ প্যারাগ্রাফ ট্যাগটা আমরা চাচ্ছি কি এখন দেখাতে না, এটাকে আমি কমেন্ট করে রাখতে চাচ্ছি। সো আমি কমেন্ট করার জন্য হচ্ছে যে আমি পুরো লাইনটাকে যদি আমি এভাবে সিলেক্ট করি, তারপরে আমি যদি কন্ট্রোল এবং স্ল্যাশ এইটাকে আমি যদি একসাথে প্রেস করি, দেখুন এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। তার মানে আমি যদি এইচটিএমএল এ কমেন্ট করতে চাই, অর্থাৎ দেখুন এটা যখন আমি কমেন্ট করে ফেলেছি, দেখুন এটা কিন্তু আর ব্রাউজারে শো করবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখুন প্যারাগ্রাফটা কিন্তু চলে গেছে। তাহলে আমরা হচ্ছে যে পি ট্যাগটাকে আমরা যখন যে কোনো কোনো কিছুকে যদি আমরা কমেন্ট করে রাখতে চাই, অর্থাৎ আমরা এখানে আমাদের বেস করে থাকবে, কিন্তু আমরা ব্রাউজারে সেটা শো করতে চাচ্ছি না। আমরা আমাদের কমেন্ট অনেকটা নোটের মতো, যে আমরা নোট করে দেখতে চাই যে এটা আসলে কিসের, কি এটা জিনিসটা। তো কমেন্ট করে রাখার জন্য হচ্ছে আমরা আসলে এই কমেন্ট ইউজ করতে পারি। এইচটিএমএল এ কমেন্ট ইউজ করার জন্য হচ্ছে আমরা যদি ট্যাগটাকে পুরা ইয়েটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ দেই, তাহলে সেটা কমেন্ট হয়ে যাবে।
আবার যদি এটাকে আনকমেন্ট করতে যাই ঠিক একইভাবে কন্ট্রোল স্ল্যাশ দিলে কিন্তু সেটা আনকমেন্ট হয়ে গেছে। দেখুন সেটা আনকমেন্ট হয়ে গেছে। এখন আমি যদি আবার কন্ট্রোল এস দেই, প্যারাগ্রাফটা কিন্তু শো করতেছে। সো এভাবে কিন্তু আমরা হচ্ছে যে কমেন্ট করতে পারি। তো তারপর হচ্ছে আমাদের আর কি শেখা যায়, যেমন আমরা হচ্ছে যে ডাব্লিউতে স্ক্রলে চলে যাই, দেখুন আমাদের কিন্তু কমেন্টের অপশনটা কিন্তু আমরা দেখে ফেলেছি। দেখুন এভাবে করে আমরা কিন্তু ট্যাগটাকে কমেন্ট করতে পারি। ওকে, এবার আমরা চাচ্ছি যে আমাদের এই ব্রাউজারে একটা ইমেজ শো করতে যাচ্ছি। তো একটা ইমেজ কিভাবে আমরা শো করব? ইমেজ শো করার জন্য আমরা নিচে আসি। তো ইমেজ শো করার জন্য কিন্তু এইচটিএমএল এর একটি ইমেজ নামক ট্যাগই দেওয়া আছে, সেটা আইএমজি লিখে আমি এন্টার টিপ দিলাম। দেখুন ইমেজ। সো ইমেজ ট্যাগটা লেখার পরে আমি এন্টার যখন টিপ দিলাম, ইমেজের কিন্তু একটা ট্যাগ তৈরি হয়ে গেল। দেখুন ইমেজের ট্যাগে কিন্তু ইমেজ নামক শুরু এবং শেষ কিন্তু নেই। সো ইমেজের ট্যাগটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, জাস্ট ইমেজের ট্যাগটা এরকম হয়। সো ইমেজ ট্যাগের ভিতরে প্রথম একটা এসআরসি সোর্স দেওয়া আছে, সমান সমান দিয়ে একটা কোটেশন দেওয়া আছে। এই যে এসআরসি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমরা ট্যাগের অ্যাট্রিবিউট সম্পর্কে এখন জানলাম, সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আসলে কি? আপনার ট্যাগের আসলে বৈশিষ্ট্যটা কি সেটা আসলে বোঝায়, বা আপনার ট্যাগটা আসলে কিসের বা ট্যাগটা কি নিয়ে গঠিত হতে পারে, এরকম কিছু একটা বোঝায় অ্যাট্রিবিউট দিয়ে। সো অ্যাট্রিবিউটের পরে হচ্ছে যে আমরা এই যে দুইটা কোটেশন দেখতে পাচ্ছি। তো এই যে সোর্স, এটা হচ্ছে যে ইমেজের সোর্স, অর্থাৎ আমার ইমেজের যে লিঙ্কটা থাকবে, ইমেজটা কোথা থেকে আসবে সেই ইমেজটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি সোর্স হিসাবে দুইটা জিনিস বসাতে পারি। আমি যদি আমার যে প্রজেক্ট ফোল্ডারটা মানে ফোল্ডারটা থাকবে, সেই ফোল্ডারে আমরা যদি আমাদের কোনো ইমেজ থেকে থাকে, সেই ইমেজের লিঙ্কটা এখানে ইমেজের পাথটা এখানে দিতে পারি। আর একটা করতে পারি হচ্ছে যে আমরা ইমেজটার যে অনলাইন যে অ্যাড্রেসটা আছে, ইমেজটা যদি আমার গুগলে থাকে বা কোনো অনলাইন পোর্টালে থাকে, সেখান থেকে হচ্ছে ইমেজের লিঙ্কটা আমরা কিন্তু এখানে দিতে পারি। তো আমরা দ্বিতীয়টা আগে দেখি যে ইমেজের লিঙ্কটা আসলে কিভাবে দিব। সো ইমেজ ইউজ করার জন্য আমি ব্রাউজারে আবার চলে গেলাম। তো কিছু ফ্রি ইমেজ ইউজ করা যায়। সেটা হচ্ছে যে আমরা ফ্রি ইমেজ ইউজ করার জন্য, যেটা কপিরাইট ফ্রি, সো খুবই পপুলার একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে যে পিক্সেলস। সো pixel.com, এটা লিখে আমি এন্টার টিপ দিলাম। দেখুন এখন আমাদের কিন্তু একটা পিক্সেল নামক একটা পিক্সেলের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে এসেছে। তো দেন হচ্ছে যে আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, যেমন এই ইমেজটাকে নেই, ইমেজটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে নিলাম। নিয়ে হচ্ছে যে আমি আমার যে বিএস কোড আছে সেখানে যে সোর্সের ভিতরে পেস্ট করে দিলাম। এটাকে সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে আমি আমার ব্রাউজারে কিন্তু ইমেজটাকে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা একটা আমাদের ইমেজটা দেখতে পারি হচ্ছে যে আমাদের ব্রাউজারে ইমেজ ট্যাগের সম্বন্ধে।